নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের এই ঘটনাটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি অভূতপূর্ব অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের এই খবরটি শুধুই একটি প্রশাসনিক বা দাপ্তরিক গেজেট প্রকাশের সাধারণ গল্প নয়, বরং এটি রাষ্ট্রের মেরুদণ্ড বলে পরিচিত লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হারানোর সম্মান ফিরে পাওয়ার লড়াই এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের এক মহাকাব্যিক উপাখ্যান। ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে অধিকার আদায় করতে হয় এবং রাষ্ট্রযন্ত্রের আগ্রাসনকে উপেক্ষা করে কিভাবে দাবি মানতে বাধ্য করা যায়, আজকের দিনটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। একদিকে ছিল বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের পদত্যাগের কঠোর আল্টিমেটাম, আর অন্যদিকে ছিল রাষ্ট্রযন্ত্রের দমনপীড়ন ও আগ্রাসনের দগদগে স্মৃতি। ঠিক সেই উত্তপ্ত এবং বারুদমাখা মুহূর্তে যমুনা ভবনের ভেতরে চলছিল এমন এক রুদ্ধশ্বাস বৈঠক, যার প্রতিটি মিনিট এবং প্রতিটি সেকেন্ড বদলে দিচ্ছিল দেশের প্রশাসনিক ভবিষ্যৎ এবং নির্ধারণ করছিল লাখো পরিবারের ভাগ্য। যদি আজ এই চরম উত্তেজনার মুহূর্তে জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হতো, তবে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নিত তা কল্পনা করাও ছিল ভয়ের বিষয়। কেন হঠাৎ করে অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি এত জোরালো হয়ে উঠল এবং কেন আইন উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনকারীদের ক্ষোভ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হল, তা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে পেছনের ঘটনাপ্রবাহের দিকে। আর কিভাবে সব প্রতিকূলতা ছাপিয়ে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা নিজে সামনে এসে ঘোষণা দিলেন যে আজই প্রকাশ পাবে পূর্ণাঙ্গ গেজেট, সেই পুরো নাটকীয় এবং ঐতিহাসিক গল্পটি আজ আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। আজকের সকালটা অন্য যে কোনো দিনের মতো সাধারণ ছিল না, বরং রাজধানীর বাতাস ছিল ক্ষোভ, হতাশা আর এক ধরনের অনসংকল্পে ভারী। কারণ আজ আর শুধু দাবি দাওয়া পেশ করার দিন ছিল না, আজ ছিল চূড়ান্ত সিদ্ধান্তের দিন। দীর্ঘদিন ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং বারবার আশ্বাস প্রদান ও একের পর এক নিষ্ফল বৈঠকের পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট না এলে আর কোনো অপেক্ষা নয়, এবার হবে চূড়ান্ত ফয়সালা। গত শুক্রবার যা ঘটেছে সেটি রাষ্ট্রের ইতিহাসে এবং এই সরকারের জন্য একটি লজ্জাজনক ও কালো অধ্যায় হিসেবেই বিবেচিত হবে। নিজেদের ন্যায্য অধিকার শান্তিপূর্ণভাবে জানাতে আসা নিরস্ত্র সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর যেভাবে ইউনূসের প্রশাসন আগ্রাসন চালিয়েছে এবং পুলিশ লেলিয়ে দিয়েছে, তা শুধু মানবাধিকারের প্রশ্ন নয়, বরং এটি রাষ্ট্রের মেরুদণ্ডে আঘাত করার শামিল। লাঠিচার্জ, টিয়ার শেল, ধাক্কাধাক্কি এবং অকথ্য অপমান সব মিলিয়ে সেই দিনের সেই বিভীষিকাময় দৃশ্য এখনও আন্দোলনকারীদের চোখে জ্বলজ্বল করছে এবং তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। মিছিলে অংশ নেওয়া অনেকেই গুরুতর আহত হয়েছেন, অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন, আর অনেকেই মনে করেছেন রাষ্ট্র যাদের শ্রম ও মেধার উপর ভর করে চলে, তাদের সঙ্গেই যদি রাষ্ট্র এমন বিমাতাসুলভ আচরণ করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আর এই রাষ্ট্র ব্যবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর ঠিক সেই কারণেই এবং সেই অপমানের প্রতিশোধ হিসেবেই আজ আন্দোলনের ভাষা ছিল অনেক বেশি কঠোর ও আপোষহীন। আজ আর শুধু বেতন কাঠামোর বা ভাতের দাবি নয়, আজ ছিল হারানো সম্মানের দাবি এবং জীবনের নিরাপত্তার দাবি ও ন্যায্যতার দাবি। যমুনা ভবনের চারপাশে ভোর হতে না হতেই দলে দলে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। কারো হাতে ছিল দাবি সম্বলিত ব্যানার, কারো হাতে ছিল প্ল্যাকার্ড, আবার কারো চোখে ছিল ক্ষোভের আগুন, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। স্লোগান উঠছিল একটার পর একটা যে গেজেট চাই, অধিকার চাই এবং লাঠিচার্জের বিচার চাই ও প্রতারণা আর চলবে না। আজকের কর্মসূচির শুরুতেই আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দিয়ে দেন যে যদি আজ সূর্যাস্তের মধ্যে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ না হয়, তাহলে তারা আর ঘরে ফিরবেন না এবং অর্থ উপদেষ্টার পদত্যাগ না নিয়ে তারা রাস্তা ছাড়বেন না। কারণ বারবার অর্থ উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয় এবং এই বক্তব্যই প্রমাণ করে তিনি এই মহান দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
আন্দোলনকারীদের যুক্তি ছিল একেবারে সোজা এবং পরিষ্কার। যে ব্যক্তি বারবার বলে দেন এটা সম্ভব নয় বা রাষ্ট্রের সেই সক্ষমতা নেই, তিনি তাহলে কেন সেই গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন এবং কেন তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আশা আকাঙ্ক্ষাকে বারবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। একই সঙ্গে গত শুক্রবারের আগ্রাসনের দায় নিয়ে আইন উপদেষ্টার পদত্যাগের দাবিও জোরালো হয়ে ওঠে। আন্দোলনকারীদের ভাষায়, যে প্রশাসন বা আইন উপদেষ্টা নিজের কর্মচারীদের নিরাপত্তা দিতে পারে না বা তাদের সম্মান রক্ষা করতে পারে না, তাদের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। অনেকেই বিক্ষোভে ফেটে পড়ে বলছিলেন, শুধু পদত্যাগ নয়, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। কার নির্দেশে সেদিন লাঠিচার্জ হল এবং কার নির্দেশে ধাক্কাধাক্কি হল ও কার নির্দেশে কর্মকর্তা কর্মচারীদের অপমান করা হল, তার জবাব আজ দিতে হবে। এই উত্তাল এবং থমথমে পরিস্থিতির মধ্যেই যমুনা ভবনের ভেতরে শুরু হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল বৈঠক। প্রধান উপদেষ্টার সরাসরি নেতৃত্বে এবং পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক ব্যক্তিরা। বাইরে যখন ক্ষোভের আগুন জ্বলছে, তখন ভেতরে চলছিল সিদ্ধান্তের প্রবল চাপ। বৈঠকের শুরুতেই জাতীয় ঐক্য পরিষদের চেয়ারম্যান জনাব জাকির সাহেব ঘোষণা দেন যে আজকের কর্মসূচি আপাতত স্থগিত করা হচ্ছে, তবে তিনি স্পষ্ট করে এবং দৃঢ় কণ্ঠে বলেন, এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি আমাদের দায়িত্বশীলতার পরিচয়। আজকের এই বৈঠকই নির্ধারণ করবে আন্দোলনের পরবর্তী পথ এবং গতি প্রকৃতি। তিনি আরও বলেন, আমরা আন্দোলন থামাইনি, আমরা কেবল কৌশল বদলেছি এবং আমরা রাজপথ ছাড়িনি, আমরা সিদ্ধান্তের টেবিলে আলোচনার মাধ্যমে চাপ বাড়িয়েছি। তার এই বক্তব্যে একদিকে যেমন উপস্থিত প্রতিনিধিরা কিছুটা আশ্বস্ত হন, অন্যদিকে আন্দোলনকারীদের ভেতরে তৈরি হয় এক ধরনের গভীর উৎকণ্ঠা ও সংশয়। আজ যদি আবারও কোনো মিথ্যা আশ্বাস দিয়ে বিষয়টি ঝুলিয়ে রাখা হয় বা কালক্ষেপণ করা হয়, তাহলে পরিস্থিতি আরও বিস্ফোরণ ঘটাতে পারে এবং তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এরপর বৈঠকে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা এবং তার বক্তব্য ছিল বরাবরের মতোই বাস্তবতার দোহাই দিয়ে ভরা ও নেতিবাচক। তিনি বলেন, জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল কাজ। দেশের বাজেট, অর্থনীতি এবং চলমান উন্নয়ন প্রকল্প সবকিছুর ওপর এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, এটা আমাদের এই অন্তর্বর্তীকালীন আমলে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে এবং পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া উচিত। তিনি বাজেট ঘাটতির কথা বলেন এবং আন্তর্জাতিক দাতা সংস্থার চাপের কথা বলেন ও উন্নয়ন ব্যয়ের ভারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই মুহূর্তে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হবে এবং আমরা চাইলেই আবেগ দিয়ে সবকিছু করতে পারব না। তার এই বক্তব্য শুনে বৈঠক কক্ষে এক ধরনের চাপা অসন্তোষ এবং উত্তেজনা তৈরি হয়। কারণ আন্দোলনকারীদের কাছে এই কথাগুলো নতুন নয়, তারা গত কয়েক মাস ধরে এই একই কথা বহুবার শুনেছেন। এখন সম্ভব নয়, পরিস্থিতি অনুকূল নেই এবং আরও সময় লাগবে, এসব পুরনো কাসুন্দি আর কেউ শুনতে চায় না। এই বক্তব্যের পরই বৈঠক কক্ষে চাপা উত্তেজনা তৈরি হয় এবং অনেকেই এটিকে সরকারের দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখেন। বাইরে আন্দোলনকারীদের কণ্ঠে তখন একটাই আকাশছোঁয়া স্লোগান যে গেজেট না হলে পদত্যাগ চাই এবং যমুনা ঘেরাও হবে। বাইরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হচ্ছিল এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, কারণ আন্দোলনকারীরা কোনোভাবে জানতে পারেন যে বৈঠকের ভেতরে আবারও জটিলতা তৈরি হচ্ছে এবং আর সম্ভব নয়, শব্দগুলো ঘুরে ফিরে আসছে। তখনই যমুনার সামনে জনতার চাপ মারাত্মকভাবে বাড়ে। কেউ কেউ পুলিশের ব্যারিকেড ঠেলে সামনে এগিয়ে যায় এবং উত্তেজিত জনতা আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। এক পর্যায়ে পরিস্থিতি এমন জায়গায় যায় যেটা কেউ কখনো ভাবেনি। যমুনার দরজার সামনে থাকা নিরাপত্তা বেষ্টনীতে প্রচণ্ড চাপ পড়ে এবং জনতার ধাক্কায় যমুনার দরজা কেঁপে ওঠে। কেউ কেউ চিৎকার করে বলছিলেন, ভেতরে বসে আর আলোচনা নয়, আজ এক্ষুনি সিদ্ধান্ত চাই এবং গেজেট চাই। এই মুহূর্তে যমুনা ভবনের পরিবেশ হয়ে ওঠে আরও টানটান এবং শ্বাসরুদ্ধকর। এই চরম সংকটময় পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা নিজেই হস্তক্ষেপ করেন। তিনি বুঝতে পারেন যে এই বিষয়টি আর এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। তিনি অনুধাবন করেন যে আজ যদি কোনো চূড়ান্ত ঘোষণা না আসে বা গেজেট না হয়, তাহলে শুধু আন্দোলন নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থা অচল হয়ে পড়বে এবং সরকার পতনের ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, রাষ্ট্রের কর্মচারীরা যদি সরকারের ওপর থেকে বিশ্বাস হারায় বা আস্থা হারায়, তাহলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে যায় এবং দেশ অকার্যকর হয়ে পড়ে।
এরপর তিনি অর্থ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে আধ ঘণ্টার একটি রুদ্ধদ্বার বা একান্ত বৈঠকে প্রবেশ করেন। এই আধ ঘণ্টা ছিল আন্দোলনকারী আর সরকারের মধ্যকার ভাগ্য নির্ধারণের সময়। ভেতরে কি আলোচনা হয়েছে বা কি বিষয়ে তর্ক হয়েছে সেটি কেউ প্রকাশ্যে বলেনি, তবে বৈঠকে থাকা নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে সেখানে অত্যন্ত কঠিন ভাষায় এবং কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলা হয়, আপনি যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে যেটা রাষ্ট্রের টিকে থাকার জন্য জরুরি। উন্নয়ন প্রকল্প, বাজেট, খরচ বা অন্য যে কোনো খাতের বরাদ্দ কাটছাঁট করে বা পুনর্বিন্যাস করে জাতীয় নবম পে স্কেলের জন্য অর্থের সংস্থান করতে হবে এবং টাকার সংস্থান করতে হবে। যমুনার বাইরে তখন উৎকণ্ঠা আর অপেক্ষার প্রহর। কেউ বলছে আজও হয়তো আশ্বাসে শেষ হবে, আবার কেউ বলছে জনতার চাপে এবার চূড়ান্ত কিছু আসবে। আন্দোলনকারীরা একদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, অন্যদিকে তাদের চোখ ছিল যমুনার দরজার দিকে। কখন প্রধান উপদেষ্টা বেরোবেন এবং কি ঘোষণা দেবেন তার জন্য হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়েছিল। ঠিক আধ ঘণ্টা পর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা একসঙ্গে বেরিয়ে আসেন এবং তখনই পুরো দৃশ্যপট নাটকের মতো বদলে যায়। প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ় কণ্ঠে